আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার টিউটোরিয়াল ভিডিও। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিও টপিকস হচ্ছে রাইট ফর্ম ভার্বস এবং আজকের টপিক্সের মূল আলোচনা হচ্ছে পাস্ট টেন্স নিয়ে। গত ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। সো দেরি না করে শুরু করা যাক। পাস্ট টেন্স, পাস্ট টেন্স অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল, হচ্ছিল বা ঘটছিল এরকম বোঝালে পাস্ট টেন্স হয়ে থাকে। আর এই পাস্ট টেন্সের বিশেষ কিছু নিয়ম আমরা আজকে শিখব, যেটা সেন্টেন্সের মধ্যে দেখলে বুঝতে পারবো যে সেন্টেন্সটা পাস্ট টেন্স হবে। তো শুরু করা যাক। রুল 5, সাধারণত সেন্টেন্সের মধ্যে বিশেষ কয়েকটি শব্দ থাকলে সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হবে। শব্দগুলো হচ্ছে yesterday, ago, before, last, day, night, month, year, long since, long before, once, time। কোনো সেন্টেন্সে যদি এই শব্দগুলোর কোনো একটি উপস্থিতি টের পাই আমরা, তবে সেই সেন্টেন্সটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হবে। আর ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্সে মূল ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা once there live a king, once there live a king, একদা ছিলেন এক রাজা। এখানে once শব্দটি আমার শব্দকোষের মধ্যে উপস্থিত রয়েছে বলে আমরা এখানে মূল ভার্ব যেটা আছে তার সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করব, লিভ এর ফার্স্ট ফর্ম লিভড। once there lived a king, এটা গেল এক নম্বর। এই পাস্ট টেন্সের আরও বিস্তারিত ব্যবহার, সাধারণত অতীতকালে দুইটি কাজ পরপর ঘটলে, একটা ঘটার পরে আরেকটি ঘটলে উভয়টি ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হয়ে থাকে। পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে থাকে অতীতকালে ঘটমান দুইটা কাজ, ঘটমান নয়, পরপর দুইটা কাজ সংঘটিত হয়েছিল এরকম বোঝালে। দেখা যাক সেটা কেমন। অতীতকালে দুইটি কাজের মধ্যে যদি একটি চলছিল তার ঠিক পরে আর একটা কাজ সংঘটিত হয়, তাহলে প্রথম কাজটি হবে পাস্ট কন্টিনিউয়াস এবং পরেরটি হবে পাস্ট ইনডিফিনাইট। এক্সাম্পল হিসেবে বলতে পারি while I সংজ্ঞায় বলা আছে অতীতকালে যদি একটা কাজ সংঘটিত হওয়ার ঠিক পরে আরেকটি কাজ সংঘটিত হয়, তাহলে যে কাজটা হচ্ছিল তারপরে পরবর্তী কাজটা হবে পাস্ট ইনডিফিনাইট এবং যে কাজটা হচ্ছিল বা ঘটছিল সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এখানে লেখা আছে হোয়াইল আই রিড আ নোভেল হি কেম টু মি। প্রথম কাজটি হচ্ছে আমি নভেল পড়ছিলাম এবং তারপরে সে এখানে আসলো। তাহলে এই যে আমি নভেল পড়ছিলাম এটা প্রথম কাজ, আর এজন্য এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস। আর সে আসলো এটা পরবর্তী কাজ বা পরের কাজ, এটা হবে ফার্স্ট ইনডিফিনাইট। কীভাবে? অর্থাৎ while I was reading a novel he, ফার্স্ট ইনডিফিনাইট, সো এখানে কাম থেকে সরাসরি কেম হয়ে যাবে। আর যদি অতীতে দুইটা কাজ পরপর সংঘটিত হয় তাহলে উভয় পাস্ট ইনডিফিনাইট হবে। কীরকমভাবে? পরপর দুইটা কাজ, এক্সাম্পল হিসেবে বলতে পারি যখন টিচার ক্লাসে আসলেন স্টুডেন্টরা সবাই দাঁড়িয়ে গেল। কীভাবে? পরপর দুইটি কাজ।
while the teacher come to the class the students stand up। অর্থাৎ পরপর দুইটি কাজ। স্টুডেন্ট তখনই দাঁড়ালো যখন টিচার ক্লাসে আসলো, অর্থাৎ ক্লাসে টিচার আসা মাত্রই স্টুডেন্টরা উঠে দাঁড়ালো। এক্ষেত্রে দুইটি কাজই একসাথে সংগঠিত হচ্ছে। সো এই দুইটা ভার্বেরই সিম্পল পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। কিভাবে লিখবো আমরা? কাম থেকে কেম হবে এবং স্ট্যান্ড আপ এটা পাস্ট টেন্সে রূপান্তরিত হয়ে স্টুড আপ হয়ে যাবে। আই মিন টোটাল সেন্টেন্স আসবে while the teacher came to the class the students stood up। টিচার ক্লাসে আসলো, স্টুডেন্টরা দাঁড়িয়ে গেল। এবার পাস্ট টেন্সে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বিফোর এবং আফটারের ব্যবহার। বিফোর এবং আফটারের ব্যবহার, বিফোর আফটারের ব্যবহার বলতে গেলে আমরা শিখে নেব যে বিফোর আফটারের পাস্ট টেন্স আসলে কীভাবে ব্যবহৃত হতে পারে। বিফোর আর একটা হচ্ছে আফটার। একটা সহজ বিষয় মনে রাখতে হবে, বিফোর আফটার দ্বারা যুক্ত সমস্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনাইট হয়, পরবর্তী অংশ অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর বিফোরের ক্ষেত্রে বলতে গেলে বেসিক্যালি প্রথমটা ফার্স্ট পারফেক্ট হয় এবং পরবর্তীটা ফার্স্ট ইনডিফিনাইট হয়। আর আফটারের ক্ষেত্রে রুলসটা সম্পূর্ণ উল্টা, অর্থাৎ এখানে আগে পাস্ট ইনডিফিনাইট হয় এবং পরেরটা পাস্ট পারফেক্ট হয়। কি বুঝতে পারলাম? আই মিন বিফোর এবং আফটারের মধ্যে একটা ক্রস কানেকশন রয়েছে, একটা ক্রস কানেকশন আছে। আর এই কারণে বিফোর যুক্ত কোনো সেন্টেন্সের প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, পরবর্তী অংশ ফার্স্ট ইনডিফিনাইট হয়। আর আফটারের প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনাইট হয়, পরটা পাস্ট পারফেক্ট হয়। একটা ছোট্ট এবং খুব সহজ এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝে দিচ্ছি আমি। দি patient দুইটা ভার্ব এখানে আছে। দি পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কাম। আমরা যদি গঠন অনুযায়ী বলি তাহলে দেখতে পাচ্ছি যে দুইটা সেন্টেন্স বা একটা সেন্টেন্স দুইটা পার্ট মাঝখানে বিফোর দ্বারা যুক্ত করা আছে। যুক্ত করলে প্রথম অংশের ভার্ব হচ্ছে ডাই, দ্বিতীয় অংশের ভার্ব হচ্ছে কাম। তা আমরা রুলসে বলেছি যে বিফোর দ্বারা যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে দি পেশেন্ট হ্যাড ডাইড, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনাইট হবে। তাহলে এখানে কাম দেখতে পাচ্ছি সরাসরি হয়ে যাবে কেম, অর্থাৎ ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। আর যদি এই সেন্টেন্সটা আমাকে আফটার দিয়ে লিখতে হতো তাহলে আমাকে কীভাবে লিখতে হতো? সে এখানে বিফোর নয়, এখানে আফটার রয়েছে। সেক্ষেত্রে আমাদের টোটাল নিয়মটা পাল্টে কেমন হবে? দি পেশেন্ট ডাইড প্রথম অংশ হবে ফার্স্ট ইনডিফিনাইট, দি পেশেন্ট ডাইড রোগীটি মারা গেল। আফটার দি ডক্টর হ্যাড কেম থেকে ফার্স্ট পার্টিসিপল ফর্ম কাম হয়ে যাবে। আপনাদের কেমন হচ্ছে? দি পেশেন্ট ডাইড আফটার দি ডক্টর হ্যাড কাম। এটা হচ্ছে বিফোর এবং আফটারের ব্যবহার। তাহলে পাস্ট টেন্সে মূলত এগুলো নিয়ে আলোচনা করলে হয়ে যাচ্ছে, আর এগুলো মনে রাখলে মোটামুটি পাস্ট টেন্স নিয়ে আমরা কাজ করতে পারবো। আর তারপরে আমরা আসি ফিউচার টেন্স নিয়ে। ফিউচার টেন্সে সহজ কথা হচ্ছে যে ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বা হবে, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বা হবে এরকম বোঝালে ক্রিয়ার আকারে যে পরিবর্তন হয়, এটা সংজ্ঞা। আর ফিউচার টেন্সের যদি ফিউচার ইনডিফিনাইট বলি তাহলে কেমন হবে? যে ভবিষ্যতে ঘটবে এমন একটা কাজ। যেমন আমি বই পড়ব, কেমন হবে? আই রিড আ বুক। তাহলে ফিউচার ইনডিফিনাইটের গঠন অনুযায়ী আমাদের যে বিষয়টা হচ্ছে যে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না, আর সাবজেক্টে ঠিক পরেই শ্যাল অবলিক উইল নামে একটা মডেল অক্সিলারি ভার্ব বসবে। অ্যাকচুয়ালি আই পর শ্যাল বসে আমরা লিখবো আই শ্যাল রিড আ বুক। এটা ফিউচার ইনডিফিনাইট। কন্টিনিউয়াস বলতে গেলে যে ভবিষ্যতে কোনো একটি কাজ হতে থাকবে বা চলতে থাকবে।
কোনো একটা কাজ শুরু হয়ে ভবিষ্যতে সেই কাজটা চলতে থাকবে, ক্রমাগত চলবে, এমন বোঝালে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় যে আমি আজ সারাদিন নোভেলটি পড়তে থাকবো বা উপন্যাসটি পড়তে থাকবো। আমি আজ সারাদিন উপন্যাসটি পড়তে থাকবো, বা আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো। নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকতেও পারে বা না থাকতে পারে। সাধারণত সময় উল্লেখ করা থাকবে এখানে যে আমি 2 ঘন্টা ধরে নোভেলটি পড়তে থাকবো। কীভাবে হতে পারে? আই শ্যাল বি রিডিং দি নোভেল। আমি উপন্যাসটি পড়তে থাকবো, কোনো সময় উল্লেখ করা নাই। বাট আমি যখন বলবো আমি উপন্যাসটি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, জাস্ট আমরা কী হলো, আই শ্যাল বি রিডিং, গঠনটা মনে রাখতে হবে। শ্যাল বি উইল বি মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে আই শ্যাল বি রিডিং দি নোভেল ফর 2 hours। ফিউচার কন্টিনিউয়াস। অ্যাকচুয়ালি রাইট ফ্রম ভার্বসে এই ফিউচার টেন্সের আলোচনা খুবই সীমিত। প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের আলোচনা সবচেয়ে বেশি বর্ধিত, এবং এই দুইটা বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে প্রেজেন্ট এবং পাস্ট টেন্স নিয়ে। সো গাইস, আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই রাইট ফ্রম ভার্বসের উপর স্পেশাল কিছু রুলস দেখাবো, যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। সো যদি ভিডিওগুলো মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর আমার পেজটিতে লাইক দিয়ে রাখবেন। আর যদি আমার টিউটোরিয়াল ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে, আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।